সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বেতন বাড়াও, বেতন চাই, চাকরি চাও, চাকরি দাও, চাকরি চাই, এমন চাই চাই দাবিতে জনপথ প্রকম্পিত। এরকম শত দাবির মধ্যে আছে রাজনৈতিক দাবিও। এমনকি হাঁটার পথ চালুর জন্য রাজপথে নামছে মানুষ। সব সমস্যার সমাধান যেন রাজপথ। জনগুরুত্বপূর্ণ এবং সমাবেশ নিষিদ্ধ এলাকারও ধার ধারে না আন্দোলনকারীরা। অতি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কিংবা যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার বিষয়েও খেয়াল নেই কারো। কিছু হলেই এই দাবি দাওয়া। আন্দোলন কি মানুষের অসহিষ্ণুতার কারণে হচ্ছে, নাকি পেছনে কোনো রাজনৈতিক শক্তিও কাজ করছে? জনদুর্ভোগ নিরসনে রাজনৈতিক দল, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের করণীয় বা কি? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় দাবি দেওয়ার বাড়াবাড়ি। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন এম এ আজিজ, প্রধান সম্পাদক দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট, এবং আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটি। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি দাবি দাওয়ার বাড়াবাড়ি। গত 6 মাসে 136টি আন্দোলন হয়েছে। একটি হিসাব বলছে 5 আগস্ট থেকে 29শে জানুয়ারি, মানে আজকের দিন পর্যন্ত 177 দিন শুধু রাজপথে আন্দোলনই হয়েছে। দাবি দেওয়ার একরকম বিস্ফোরণ হয়েছে। দাবি আদায়ের বৃত্তে বন্দী জন আকাঙ্ক্ষা। গত 16 বছরে যারা দাবি দেওয়া নিয়ে রাজপথে ছিলেন না, থাকতে পারেননি, তারা যেন এখন শুধু আসলে সবকিছুই বুঝিয়ে নিচ্ছেন। আজিজ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। এই যে দাবি দেওয়ার বাড়াবাড়ি আপনি দেখতে পাচ্ছেন বা প্রতিদিনই আমরা উপলব্ধি করছি বা আমরা কাভারও করছি সংবাদ। এই দাবি দেওয়ার আদায়ের বৃত্তে যে জন আকাঙ্ক্ষা, সেটি তো ব্যাহত হচ্ছে। এর পেছনে শুধুমাত্র মানুষের যে দীর্ঘ 15-16 বছরের যে বৈষম্য, সেটি একমাত্র কারণ, নাকি এর পেছনে রাজনৈতিক কোনো শক্তি কাজ করে? ধন্যবাদ। রাজনৈতিক কারণ থাকতে পারে, এটাকে উড়িয়ে দেওয়া যায় না। তবে আপনি যেটা বলছেন বাড়াবাড়ি, এটা অন্তর্বর্তীকালীন সরকার। এটা তো ধরেন সব দায়িত্ব তো দেশের অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া ঠিক নয়। এখন 16 বছর কই আন্দোলন? 16 বছর ছিল না সব অন্তর্বর্তীকালীন সরকার, ধরেন 24 জনের সরকার বলবো, তাদের এখনো পুলিশ প্রশাসন থেকে শুরু করে কোনো কিছু শৃঙ্খলার মধ্যে আসে নাই, নিয়মের মধ্যে আসে নাই। ছাত্ররাও মাঝে মধ্যে বেসুরো কয়, অর্থাৎ তাদের হেল্প করার কেমন কিছু নাই। সবার সমর্থন আছে, কিন্তু হেল্প করার কেউ নাই। সুতরাং এই অবস্থাতে এই দাবি দেওয়াগুলি যে হচ্ছে, যে প্রেস সেক্রেটারি একবার বললো যে 200 দাবি দেওয়া আপনার মানে উপদেষ্টা পরিষদের কাছে আছে, তাদের জানা আছে। তো এখন যেটা হতো যে এই দাবি দেওয়াগুলি যদি খোলা মানে আলোচনা করত, ধরেন একটা কমিটি করে কোনো উপদেষ্টার নেতৃত্বে বা একটা কমিটি করে যদি করত, তাদের সাথে আলোচনা করত। দাবি দেওয়া কিন্তু যে দাবি দেওয়া আছে সব দাবি দেওয়া কিন্তু অযৌক্তিক নয়। কারণ আমি যদি বলি যে ধরেন আমি শিক্ষার উপরে আমি লেখা লিখেছি যে আমাদের দেশের এই শিক্ষা ব্যবস্থা আধুনিক নয়, এখন সব অটোমেশনের যুগে এই শিক্ষা ব্যবস্থা অচল, অথচ এই শিক্ষার বাজেট দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে কম এবং শিক্ষকদের বেতনও সবচেয়ে কম। শিক্ষকরা তো এখনো মাঠে নামে, অর্থাৎ দাবি আরো করবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যারা দাবি করে তাদের সাথে আলোচনা বসা উচিত ছিল যে ভাই, আমরা যে তোমরা দাবি করেছো কোনটা যৌক্তিক কোনটা যৌক্তিক না, খোলা মনে তাদের সাথে আলোচনা করে যে আপনাদের দাবি আমরা এটা রেখে যাব, বা এটা তো সব দাবি তো আমরা পূরণ করতে পারবো না, আর এটা আমাদের প্রায়োরিটি লিস্টেও নেই, পরিষ্কার বলে দেওয়া, তাহলে হয়তো এটা সংযত হতো। এবং সেই সাথে মিনিমাম যে সব দাবি দেওয়ার ভিতরে বিশৃঙ্খলা বা ইত্যাদিতে হয়, সেখানে তো আইন শৃঙ্খলা বাহিনী তো সরকারে আছে, সরকার পরিচালনার দায়িত্ব। আপনি যেটা বলছেন এই যে রাস্তাঘাট সব আটকায় ফেলে, এই যে 7 কলেজ তারা বাই ডিসিশন বলছে যে সব তাদের রাস্তাঘাট যে জায়গা দিয়ে ঢাকা ইউনিভার্সিটির গাড়ি ঘোড়া যাবে সব সেই সব রাস্তা ব্লক করে দিবে। এটা তো জনগণকে জিম্মি করা, তাই না? এখন কিন্তু জিম্মি করে তো তাদের দাবি দেওয়া আদায় তারা করে নিচ্ছে না। দাবি মুশকিল এই জায়গায় যে দাবি, অনেক দাবি তো মানছে, মানার কারণে ধরো এই ছাত্রদের 7 দফা যে 7 বিশ্ব কলেজের যে দাবি, এটা তো আসলে মেনেছে, তাই না? এখন মানার পরে আবার তারা বাড়তি 7টাই আবার বিশ্ববিদ্যালয় চাই। তা কি মহল্লায় মহল্লায় একটা বিশ্ববিদ্যালয় লাগবে নাকি?
আর এটা কি অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত দেবে নাকি যে আপনারা এটা বিশ্ববিদ্যালয়, ওটা বিশ্ববিদ্যালয়, ওখানে এই করবে, ওখানে সেই করবে? এটা তো হওয়া উচিত না। অন্তর্বর্তীকালীন সরকার এইসব দায়িত্বই নেওয়া উচিত না। তবে এটা ঠিক যে 7টা যে কলেজ, সরকারি কলেজ, এটা কিন্তু একদম সৃষ্ট ঢাকা ইউনিভার্সিটির তৎকালীন আপনার ভিসি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির ব্যক্তিগত দ্বন্দ্বে এই সমস্যাটা তৈরি হয় এবং তারা আপনার ঢাকা ইউনিভার্সিটি যায়। তাদের জন্য 7টা বিশ্ববিদ্যালয়ের 2 লাখ শিক্ষার্থী, তাদেরকে হ্যান্ডেল করার জন্য রেজিস্টার সেকশনে আলাদা আপনার জনবল আলাদা করতো, তাদের জন্য আলাদা ব্যবস্থা করতো। তারা তো ছাপারার, তারা তো তাদেরকে আন্দোলনে ঠেলে দেওয়া হয়েছে। এখন আমরা যদি ছাত্রদেরকে শুধুমাত্র দোষ দেই তাহলে তো হবে না। এখন এও বলবো আমাদের দেশের কালচারে ছাত্ররা তো রাস্তা আটকাবেই, ছাত্ররা তো স্ট্রাইক করবেই। এটা তো আমরাও ছোটবেলায় করছি, তাই না? হয়তো এই হারে করি নাই, কিন্তু ছোট করে হারে হলেও তো করছি। এটা ছাত্ররা এটা একটু করবেই, এটা মেনে যেতে হবে, এটাকে অপরাধ হিসেবে দেখা যাবে না। ধরেন ইবতেদায়ী মাদ্রাসা তাদের হয়েছিল, তারা তো কিছুই পায় না, কোনো বেনিফিট ছাড়া চাকরি করে। তারপরে তাদেরকে একটা কিছু বলবেন তো, তাদের দাবি মেনে নিছে। এই যে মেনে নেওয়া, যার ফলে সবাই তো নামতেছে, এখন মেনে নিচ্ছে। আমার বক্তব্য হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এইসব যেসব ইস্যু ধরেন পার্মানেন্ট ইস্যু, সেই সব ইস্যুতে দায়িত্ব নেওয়াই ঠিক হয় নাই। আলোচনা করে করে তাদের সাথে এটা যতটুকু বাজেটে কুলায় ততটুকু, ধরেন রেলওয়ের এটাও তারা মেনে নিছে। জি, আরিফুল ইসলাম আদিব, এই যে দাবি দেওয়ার যে বাড়াবাড়ির কথা আমরা বলছি, কিছু তো যৌক্তিক দাবিও আছে, যেটি দীর্ঘ 15-16 বছরের বৈষম্য হয়েছিল। এটাও ঠিক যে তাদের সে সময় দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামতেও পারেননি। কিন্তু সরকারের যে একটা নমনীয় মনোভাব, এটার কি সুযোগ নিচ্ছে না, বা অনেকেই তো এটার সুযোগ নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে এবং একই সাথে আমার সহ-আলোচক বিজ্ঞ সিনিয়র সাংবাদিক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দাবি দেওয়া যে বিষয়টি বলছেন, এখানে এই যে চলমান যে দাবিগুলা উঠছে এবং আপনি যে তথ্যটা দিলেন যে প্রায় 177 দিন আন্দোলন হয়েছে এবং প্রায় আমি একটি সোশ্যাল মিডিয়াতে তথ্য মতে দেখলাম যে 136টির মতন প্রায় আন্দোলন হয়েছে। এই জায়গাটিতে বেশ 3 থেকে 4টি বিষয় ফুটে ওঠে। প্রথমত হচ্ছে সরকার খুব গণতান্ত্রিক মনোভাব দৃষ্টিভঙ্গির দিক থেকেই সবগুলো দেখছে, এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে পূর্বের যে সরকার ছিল, ফ্যাসিস্ট যে সরকার ছিল, তারা গত 16 বছরে এমনভাবে সব কিছুকে আটকিয়ে রাখা, দমন করে রেখেছে যে মানুষ হচ্ছে তখন যে দম বন্ধ করে রেখেছিল, সেই নিঃশ্বাসটা এখন হচ্ছে মানুষ ছাড়ার জায়গা পেয়েছে এবং স্পেস পেয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে একটি রাজনৈতিক কারণও থাকতে পারে এবং আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হচ্ছে যে আপনার সাধারণ মানুষের কাছে একটা দৃষ্টিভঙ্গি দাঁড়িয়েছে। যেমন দেখেন আপনি এই যে 7 কলেজ এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া না হওয়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে, তারা অধিভুক্ত চায় না। 7 কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছে, তারা অধিভুক্ত চায় না। তাহলে চায় কে? তার মানে 2-3 জন ব্যক্তির একান্ত চাওয়ার উপরে ডিপেন্ড করে কিন্তু এই জটিলতাটা দীর্ঘ 7 বছর ঝুলিয়ে রেখেছে। এবং শুধু এটি না, আপনি জানেন যে আরও 3-4 বছর আগে তিতুমির কলেজের সম্মত শিক্ষার্থী সিদ্দিকুর রহমান, তিনি এই অধিভুক্ত বাতিল, তাদের রেজাল্ট ফল প্রকাশের বিলম্বতা, এই নানা কারণে আন্দোলনে সেখানে পুলিশ গুলি করেছে এবং সিদ্দিকুরের চোখ হারিয়েছে। তার মানে একটা যৌক্তিক দাবি সরকারের কাছ থেকে আদায় করতে নিতে হলেও শিক্ষার্থীদেরকে চোখ হারাতে হয়েছিল, লাঠিচার্জ পেতে হয়েছিল এবং নানা ধরনের জেলা। ফলে এই জায়গার থেকে যেটি হচ্ছে যে সাধারণ মানুষ এবং বিভিন্ন ক্ষেত্রে যারা এতদিন বঞ্চিত ছিল, তাদের আবার একটা বিষয় হচ্ছে যে বিদ্যমান যে রাজনৈতিক সংস্কৃতি কিংবা রাজনৈতিক দলের প্রতি আবার একটা অবিশ্বাসের বিষয়টা এখানে ফুটে ওঠে। অর্থাৎ তাদের ধারণা যে এই সরকার যতদিন আছে, যেহেতু সরকার মোর ডেমোক্রেটিক এবং হচ্ছে বেশি লিবারেল হচ্ছে, ফলে এখানে একটু যদি দাবি দেওয়া তুলে ধরা যায় তাহলে হচ্ছে সে দাবিগুলো মেনে নেবে কিংবা 60% হোক 50% হোক দাবিটা মেনে নিচ্ছে। কিন্তু নির্বাচিত সরকার আসার পরে সেই সরকারের কাছ থেকে যে দাবি আদায় করা সম্ভব হবে না এবং যেই দলই আসবে ক্ষমতায় তার দলীয় এজেন্ডা, দলীয় স্বার্থ, দলীয় দৃষ্টিভঙ্গির
আলোকেই যে সব কিছুর সমাধানের দৃষ্টি দেখে, ফলে এই যে 4টি বিষয় আমার কাছে ওভারঅল যেটি মনে হয়েছে যে দাবি দেওয়ার ক্ষেত্রে এই যে 4টা বিষয়, একে তো সরকারের গণতান্ত্রিক মনোভাব এবং হচ্ছে রাজনৈতিক দল এবং হচ্ছে সংস্কৃতির প্রতি সাধারণ জনগণের অনাস্থা, এবং আরেকটি বিষয় হচ্ছে যে রাজনৈতিক কারণও আছে। কারণ হচ্ছে আপনি জানেন যে প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আপনার হচ্ছে আওয়ামী লীগ একেবারে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে একেবারে চরম মাত্রায় দলীয়করণ করেছে। ফলে আপনি দেখবেন যে প্রায় সময় আমরা দেখি যে অমক আন্দোলন করছে, তার নেতৃত্বে যে আসে সে কোনো না কোনোভাবে পূর্বের রাজনৈতিক দলের আওয়ামী লীগের সাথে তার একটা সংশ্লিষ্ট ছিল। ফলে সরকারকে নানামুখী আন্দোলন, মানে যৌক্তিক দাবি তো আছে, তার ভিতরে কিছু পার্সেন্টেজ আছে যেটা হচ্ছে আন্দোলনটাকে আরেকটু বেশি প্রলম্বিত করা, সরকারকে একটু বিব্রতকর পরিস্থিতিতে ফেলা এবং একটা জনদুর্ভোগ। অর্থাৎ এই সরকার যে আন্দোলন দমন করতে পারছে না, অর্থাৎ আন্দোলনগুলো সে ক্যাপাবল না, মানে সরকার দুর্বলতাকে হচ্ছে, মানে পূর্বের সরকারের সময় সব কিছু শুনশান ছিল, কোনো দাবি দেওয়া করতে পারেনি, এই যে মানে তাদের যে একটা ন্যারেটিভ, সেই ন্যারেটিভ প্রতিষ্ঠার ক্ষেত্রেও কিন্তু এক ধরনের ষড়যন্ত্র থাকতে পারে। অর্থাৎ 4 থেকে 5টি দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই দাবি দেওয়া এবং আন্দোলনের বিষয়গুলোকে। জি আজিজ ভাই, এই যে দাবি দেওয়ার আন্দোলন তো চলছেই, আবার ফেব্রুয়ারি ঘিরে রাজনীতিতে নানা রকম উত্তাপের কথাও আমরা শুনছি, নানা রকম রাজনীতিতে সমীকরণের আভাস আমরা পাচ্ছি, এবং ফেব্রুয়ারিতে ক্ষমতাসীন সাবেক ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ তারাও বেশ কয়েকটি কর্মসূচি ঘোষণা করেছে। এই প্রশ্নটি এখন সামনে আসছে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিরোধী দলগুলো স্বাভাবিক রাজনীতি করার সুযোগ পায়নি, এবং গত 15 বছরে কি হয়েছে সেটা তো সবাই আমরা জানি। এবং জুলাই আগস্টে যেই হত্যাকাণ্ডগুলো আওয়ামী লীগ করেছে তাদের দলীয় ক্যাডার বাহিনী দিয়ে, এরপরে এখন যে প্রশ্নটি আসছে যে আওয়ামী লীগ কি স্বাভাবিক রাজনীতি করার সুযোগ পাওয়ার অধিকার রাখে কিনা, এই প্রশ্নটি কিন্তু আসছে, আপনার কাছে একটু জানতে চাই। দেখেন, প্রেস সেক্রেটারি সরকারের পক্ষ থেকে বলেছে যে আওয়ামী লীগকে কোনো সমাবেশ বা কোনো বিচারের আগে কিছু করতে দেওয়া হবে না। তা আমারও বক্তব্য হচ্ছে, ধরেন একটা গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দল, যেমন ধরেন ফ্যাসিস্ট সরকার যে 14 দলীয় জোট ছিল, 14 দলীয় জোট বসে সিদ্ধান্ত নেয় যে জামাতকে নিষিদ্ধ করতে হবে, এবং নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এর আগেও নিষিদ্ধ ছিল, কিন্তু জামাত কি নিষিদ্ধ আছে? গণতান্ত্রিক রাজনীতিতে নিষিদ্ধ সমাধান না, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হবে। তবে শেখ হাসিনা ধরেন তার নির্দেশে এইরকম বিভৎস গণতান্ত্রিক দেশে এই ধরেন গুম, খুন, আয়নাঘর, এগুলো তো ইতিহাস নেই। 200 শিশুর থেকে শুরু করে ছাত্র জনতা হত্যা করেছে, এগুলোর বিচার যদি করা হয়, এই বিচারটা তো আগাচ্ছে না। দেখেন, ট্রাইব্যুনালে আপনি এখন বললেন যে মাত্র 35 জন গ্রেপ্তার হয়েছে, মাত্র 35 জন। হ্যাঁ, তো বিচারটা কি করে হবে? বিচার যদি করা হয়, এমনিই তো আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না, প্রার্থীই থাকবে না। 1 2 হলো, ধরেন তারা যে এই যে হরতাল টরতাল ডাকছে, বলছে ফেসবুকে দেওয়া হয়েছে, দেখেন এখনো কিন্তু ছাত্র জনতা, রাজনৈতিক দল যারা আন্দোলনে ছিল সবাই কিন্তু এই ফ্যাসিস্টবাদের বিরুদ্ধে। আমি আওয়ামী লীগের পক্ষে বলবো, তাদের এই প্রোগ্রামটা খুব এমেচিউর প্রোগ্রাম হয়েছে। কারণ নির্বাচন সামনেকে কেন্দ্র করে রাজনৈতিক দলের সাথে সূক্ষ্ম টানাপোড়েন কিন্তু শুরু হয়েছিল। এটা যদি বড় আকার ধারণ করতো, ওই সময় ডাকলে তাও না হইতো। এখন হলো কি, যেটুকু দূরত্ব তৈরি হয়েছিল এই আন্দোলন, এই ডাক দেওয়ার ফলে এই দূরত্ব কমে যাবে। কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনি দেখেন, নূর হোসেন ডেতে 10 তারিখে যখন বলা হয়েছিল না, শেখ হাসিনা বলেছিল না যে ট্রাম্পের ছবি নিয়ে তোমরা এক জায়গায় হও, অভ্যুত্থান ঘটাও, ট্রাম্পের ছবি আগে নিয়ে মিছিল করো, ছবি অপমান করলে তা পাঠায় দেওয়া হবে। পাঠায়ও দিছিল, ছবিও তুলছে। কিন্তু ওই সময় দেখা গেল ছাত্র জনতা, জামাত, বিএনপি থেকে ছোট বড় সব দল কিন্তু এটা প্রতিহত করছে। এবারেও কিন্তু তা করবে। সরকার করুক আর না করুক, সব রাজনৈতিক দল, ছাত্র জনতা কিন্তু এটা প্রতিহত করবে। কারণ এই মুহূর্তে ফ্যাসিবাদকে অ্যাঙ্কর করতে দিবে না। এই পরিস্থিতি এখনো বিরাজমান না। তাদের ভিতরে যেটা দৃশ্যমান দেখা যাচ্ছে ছোটোখাটো, ছাত্ররা তো আজকেই আপনার ফিনান্সিয়াল টাইমসকে
বলেছে সুইজারল্যান্ডে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ছাত্ররা দল করবে, বলছে তো দল করবে, ডেট তারিখ দেয় নাই, দল করবে, এবং তিনি সম্ভাবনাও দেখেছেন সেখানে। তো দল করবে, ধরেন আমার অনুমান জানা মতো হয়তো মিড ফেব্রুয়ারি হয়তো ছাত্ররা দল করবে। এখনই তো ছাত্ররা তলে তলে কিন্তু আপনার প্রার্থী খুঁজতেছে আমার জানা মতে। হ্যাঁ, আমার এই খবরটা যদি পেপারে আসে নাই, কিন্তু আমি জানি যে বিভিন্ন জায়গায় সংগঠন যেমন করতেছে, সাথে সাথে কিন্তু পাকাপাকি না, বাট তারা প্রার্থী দিবে 300 আসনে, সে প্রস্তুতিও নিচ্ছে। তো এখন এই জন্যে বলা হবে যে মিড ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারিটা কিন্তু কিছুটা তো রাজনৈতিক উত্তাপ ছড়াবে। কারণ ছাত্ররা ধরেন আজকে নাহিদ ইসলামকে প্রশ্ন করেছে, রিপোর্টাররা বলেছে যে না, তারা এখনো পদত্যাগ করার সিদ্ধান্ত নেয়নি। অর্থাৎ ওনারা হয়তো যে এখন সংগঠন যদি করে, ওনারা যদি রাজনীতি করে তাহলে রিজাইন করবে মনে হয়, কিন্তু শেষ সময়ে করবে। কিন্তু যত যাই হোক না কেন, ধরেন এখন আপনার এই পর্যায়ে এসে ছাত্ররা যে এই সরকারের অংশ নয়, এটা আর প্রমাণ করার সুযোগ নাই। অলরেডি ছাত্ররা কিন্তু সরকারের অংশ হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এবং সরকারের পৃষ্ঠপোষকতায় এবং ইনডাইরেক্টলি সহযোগিতায় এবং অনেকটা গোপনভাবে, অর্থাৎ তলে তলে ছাত্ররা কিন্তু সংগঠন অর্গানাইজ করছে, বলে না, স্বীকার করে না। ওই কাকে যেমন খড়ের ভিতরে খাবার রাখে, ভাবে যে দুনিয়ার কেউ দেখলো না, ছাত্ররা কিন্তু এরকম চালাক, বলার ধারণা করতেছে এই জনগণ কেউ বোঝে না, আসলে সবাই বোঝে, করবে। তো রাজনীতি করবে, জনগণ বুঝলে তাদের সমস্যাটা কোথায়? না, সমস্যা নাই, রাজনীতি করবে। সমস্যা একটাই আছে, শোনেন, বিষয়টা হলো এই আন্দোলনে স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্ররা আন্দোলনে ছিল। যে জিনিসটা আলোচনায় আসে না সেটা হচ্ছে ছাত্ররা এখন সরকারে যাওয়া, ধরেন সামনে রাজনৈতিক দল করবে, সরকারে যাওয়া, পড়াশোনাটা গৌণ হয়ে গেছে। তো যদি আপনি হিসাব করেন, আমি হিসাব করে দেখছি, আমি এই শিক্ষার উপরে তো লিখেছি আমি, ধরেন স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত প্রায় 5 থেকে 6 বছরের জেনারেশন গ্যাপ তৈরি হবে। এই চতুর্থ শিল্প বিপ্লবে এই গ্যাপ দূর করবেন কিভাবে? আগামী 10 বছর পরে প্রবাসের 1.5 কোটি লোক আছে না, কোনো লোক প্রবাস নিবে না বাংলাদেশের এই অবস্থা থাকলে। টেকনিক্যাল এডুকেশন, এই ইলেকট্রিক তার লাগানোর জন্য লোক নেবে না কেউ, সব অটোমেশন। মানুষ রিপ্লেস, বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে রোবট রিপ্লেস করে ফেলতেছে মানুষকে, সব মেশিনপত্র হাফ আপনার অটোমেশন হয়ে গেছে। এখন তো কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আগে তো কেসি লাগতো, কেসি দিয়ে কাটে না, তো মেশিন কেটে দেয়, সব অনেক কিছু করে দেয়। সুতরাং এই সময়ে শিক্ষার যে নীতি, শিক্ষা আরেকটা বড় ব্যাপার আছে। দেখেন আমাদের দেশে এই 10 থেকে 12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে, এবং এটা মাস্টার ডিগ্রি পর্যন্ত দেওয়া হয়। এই 12 প্রকারের শিক্ষায় যখন জাতি তৈরি হয়, এই যার ফলে কোনো জাতীয় ইস্যুতে একমত হতে পারে না, এই যার ধ্যান ধারণা স্টিক করে। আপনি দেখেন না আমাদের সংবাদপত্রে, মিডিয়াতে যখন জার্নালিজম পড়া কোনো ছাত্র আসে, তাকে কিন্তু ওই জায়গা থেকে সরানো যায় না। আমি বলছি যে ভাই তুমি যা পড়ে আসো ওটা ভুলে যাও, এখানকার কাজ করো, ওইটা ভালো, ওটার সাথে প্র্যাকটিক্যালের সম্পর্ক নেই, থিওরির সাথে, এরকম আর কি। তো এখন এই জন্য বলছি যে আসলে সামগ্রিকভাবে দেশটা দেখতে হবে। এখন দেশটা যে জায়গায় দাঁড়ায় আছে, ধরেন ফ্যাসিস্ট সরকার সব রাষ্ট্রীয় ব্যবস্থা পুরোটা তছনছ করে চলে গেছে। এটাকে আপনার ঠিক জায়গায় আনতে হলে আবার সকল রাজনৈতিক দল যেমন আন্দোলন করছে, ছাত্র জনতা মিলে, তাদের সবাইকে ন্যাশনাল ইস্যুতে আমার মনে হয় এক জায়গায় থাকা দরকার, ঐক্যবদ্ধ থাকা দরকার। আরিফুল ইসলাম আদিব, আপনার কাছে দুটি প্রশ্ন, যেটি আজিজ ভাইকেও করেছি, যে আওয়ামী লীগ স্বাভাবিক রাজনীতি করার সুযোগ পাওয়ার অধিকার এখন রাখে কিনা। সিরিয়ার প্রেক্ষাপট নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে সিরিয়ায় কি হচ্ছে, আর যেটি বললেন যে সরকারের পৃষ্ঠপোষকতায় ভেতরে ভেতরে ছাত্রদের নেতৃত্বে একটি দল হচ্ছে, এবং এই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন নিয়ে নানা রকম রাজনৈতিক দলগুলোর মধ্যেও মতবিরোধ রয়েছে, এবং রাজনৈতিক দলগুলো বলছে, বিএনপি বলছে যে জনগণ এটি হতাশ হবে। আপনারা আসলে কি মনে করেন, কি করতে চাচ্ছেন, এবং দল গঠনটা ফেব্রুয়ারির মধ্যেই হবে কিনা? ধন্যবাদ আপনাকে আবারও। প্রথমত আপনি যে প্রশ্নটি করছেন যে রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার
যে বিষয়টি, আপনি যদি আওয়ামী লীগের ভূমিকা কিংবা শেখ মুজিবুর রহমানের ভূমিকা আমরা দেখি, যদি স্বাধীনতা পূর্ববর্তী এবং স্বাধীনতার পরবর্তী বিষয়টি, আপনি দেখবেন স্বাধীনতার হওয়ার পরপরই, আমাদের মুক্তিযুদ্ধের পরপরই দেশ যখন স্বাধীন হলো, তখন একটি দল ক্ষমতা ছিল, এর বিপরীতে যখনই আরেকটি দল জাসদ উত্থান শুরু করছিল, সেই জাসদের উপরে কিন্তু একটা চরম নিপীড়ন এবং হচ্ছে এক ধরনের গণহত্যাই বলা চলে কিন্তু আওয়ামী লীগ চালিয়েছিল, বিভিন্ন তাদের নেতৃবৃন্দ থেকে শুরু করে। এরপরে যখন ৭৫ সাল ঘটে গেল, যাওয়ার পরে তারা আবার ফিরে আসছে ৮১ সালে শেখ হাসিনা আসার পরে তারা এরশাদ বিরোধী কিছু আন্দোলনে ছিল, আবার এরশাদের সাথে নির্বাচনেও কিছু অংশগ্রহণ করেছে, এরপরে তাদের ফিরে আসে এবং সর্বশেষ ২০০৮ সালে যখন তারা একটি নীল নকশা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফিরে আসছে, এই ফিরে আসাটা তখন তারা দেখছে যে ৯৬-এর ইলেকশনের পরে যখন একে আবার হারছে, দেখছে যে এদেশের জনগণ আওয়ামী লীগকে কোনোভাবে গ্রহণ করে না। অর্থাৎ যদি মানুষের যে মতামত, মানুষের যে ম্যান্ডেট যদি ডিরেক্ট ভোটের উপর ছেড়ে দেয়, তাহলে আওয়ামী লীগের ক্ষমতায় আসা কোনোভাবেই সম্ভব না। যার কারণে কিন্তু নীল নকশার ২০০৮ সালের নির্বাচন হয়েছে। এই যে ৮ সালের যে নির্বাচন পরবর্তীতে আওয়ামী লীগের বিগত যে ১৫ বছরের যে কার্যক্রম, সেই প্রথমে পিলখানা, এই যে আগামী ফেব্রুয়ারিতে ২৫শে ফেব্রুয়ারিতে পিলখানা হত্যাকাণ্ড ঘটল, এরপরে ২০১৩-র দিকে শাপলা চত্বরের একটি বড় ধরনের হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে এবং এগুলো হচ্ছে বড় বড় ধারাবাহিকভাবে ১৫ বছরে আপনি দেখবেন ৩,০০০-এর অধিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ৭০০-র অধিক গুম খুন, মানে একেবারে পুরো একটি মানে বিরোধী দলকে পুরো একেবারে একটি গণহত্যার মধ্যে দিয়ে এক ধরনের গিয়েছিল এবং সর্বশেষ যার বহিঃপ্রকাশ হচ্ছে জুলাই আগস্টের এই গণহত্যা, প্রায় ২,০০০-এর অধিক মানুষকে শহীদ করেছে। ফলে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা মানেই হচ্ছে একটি আবারও জাতি গণহত্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা। বিষয়টি হচ্ছে যে আওয়ামী লীগের আসলে রাজনীতিটা কিসের রাজনীতি, মানে এটা কি দেশের মানুষের জন্য রাজনীতি, বাংলাদেশের জন্য রাজনীতি, নাকি হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের পারপাস সার্ভ করা রাজনীতি? আমরা যদি ১৫ বছরের বিষয়গুলো অ্যানালাইসিস করি যে তারা আসলে দেশের মানুষের জন্য রাজনীতিটা করেন না। যদি দেশের মানুষ এবং দেশের মাটি এই ইস্যুটা যদি তারা কনসার্ন থাকতে পারতেন, তাহলে তো তারা ভোটের ব্যবস্থা করতেন, তাহলে তো তারা মানুষের আস্থা ম্যান্ডেটের উপর স্বীকার করতেন। যখনই দেখছে মানুষের ম্যান্ডেট নিয়ে তাদের পক্ষে কখনোই ক্ষমতা যাওয়া সম্ভব না, সেক্ষেত্রে তারা কিন্তু নিজেদেরকে সংশোধন করে ভালো কাজ করে জনগণের কাছে গিয়ে আরও বেশি করে, কিন্তু সেটি না করে বরং উল্টেটি ঘটেছে। অর্থাৎ গণতন্ত্র বলেন, মানবাধিকার বলেন, আইনের শাসন বলেন, সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ বলে এমন নির্লজ্জভাবে দলীয়করণ করেছে যেটা আপনার মানে কল্পনায় কিংবা হচ্ছে আপনি কোনোভাবেই হচ্ছে বর্ণনা করাও সম্ভব না। ফলে এই যে তারা যেটি বলছে যে ফিরে আসবে, ফলে আমি মনে করি সরাসরি এতগুলো হত্যা গণহত্যার সাথে জড়িত থাকার ফলে আওয়ামী লীগের দলীয়ভাবে একটি বিচার হওয়া উচিত। একই সাথে আওয়ামী লীগের মূল নেতৃত্বের যারা সরাসরি একেবারে গণহত্যার সাথে জড়িত ছিল, প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। তাহলে কি হবে যে বিচার এবং হচ্ছে এই দল হিসেবে আওয়ামী লীগের বিচার কার্য করার পরবর্তীতে নিচের পর্যায়ে যারা সমর্থক গোষ্ঠী আছে তারা যদি একটি তাদের যেটাকে বলে আর কি মানে নিজেদেরকে ভুল সংশোধন করে, মানে একটা দুঃখ প্রকাশ করা বা হচ্ছে সংশোধিত হওয়ার পরে হয়তো তারা কিছু অংশটা থাকবে। কিন্তু এখানে আওয়ামী লীগের যে পরিস্থিতি, এতে হচ্ছে চেতনাগতভাবে হচ্ছে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ দেখি না। কারণটি হচ্ছে আপনি দেখেন যে তাদের যে নেতৃত্ব মানে যেভাবে হচ্ছে পালিয়ে গিয়েছে এবং পালিয়ে যাওয়ার ফলে তাদের যে বিষয়টি আপনার তারা সামনে আনে যে আমাদের মানে এটা একটা গণপ্রত্যাখ্যাত, মানে আপনি দেখবেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকতেই কিন্তু এক ধরনের মানুষের একজন প্রবাদ যে মানুষ না আওয়ামী লীগ, এবং যেটার বহিঃপ্রকাশ কিন্তু তাকে একেবারে ক্ষমতাচ্যুতর মধ্যে দিয়ে মানুষের ক্ষোভটা কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে। ফলে এটার একটা বিষয় আছে যে তারাদেরকে জনগণ কোনোভাবে কিন্তু গ্রহণ করতেছে না জনগণের মধ্য থেকে, এটি একটা বিষয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যেভাবে হচ্ছে পালিয়ে গিয়েছে নেতৃত্বের জায়গা থেকে, যেহেতু আওয়ামী লীগ একটি মানে একেবারেই পরিবারতন্ত্র দল, শেখ মুজিবুর রহমান, তারপরে শেখ হাসিনা এবং তার নেতৃত্ব কিন্তু ঠিক করে যায় না।
ফলে যেটি হচ্ছে যে তাদের যে পরিবারতন্ত্রের পরবর্তী নেতৃত্ব কে, এটিও কিন্তু একটি প্রশ্ন। ফলে এটি কিন্তু অমীমাংসিত রয়ে গেছে। নেতৃত্ব সংকট, দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের প্রতি জনগণের মানে আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে, এবং আরেকটি হচ্ছে যে গণহত্যার বিচার। ফলে এই যে তিনটি বিষয়গুলোকে অতিক্রম করে তারপরে তার যে ফিরে আসা, কিংবা আপনি দেখছেন যে তাজউদ্দিন আহমেদের কন্যা তিনি স্পষ্টভাবে বলছেন যখনই আওয়ামী লীগ বিপদে পড়ে তাজ পরিবারের উপর ভর করে, মানে তাজ পরিবার হচ্ছে আওয়ামী লীগের ত্রাণকর্তা হন। আপনি দেখবেন মুক্তিযুদ্ধের সময় যখন শেখ মুজিব ধরে নিয়ে গেল, এরপরে ওই জায়গাটু, কিন্তু এবার কিন্তু তার কন্যা কিন্তু স্পষ্ট বক্তব্য দিয়েছে যে তাজ পরিবারে বারবার কিন্তু দায়িত্ব পড়ে না যে আওয়ামী লীগকে হচ্ছে একটা খুব ধ্বংসস্তূপে ঢুকবে, আবার তাকে ফিরে আনবে, আবার তাকে হচ্ছে ক্ষমতা আনবে। ফলে এই যে তিনটা বিষয়, প্রথমত হচ্ছে তাকে গণহত্যার বিচারের কার্যটি যদি সুন্দরভাবে সম্পন্ন করা যায় তাহলে তো তার হচ্ছে কোনো নেতৃত্বই জায়গার থেকে থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে যে গণশত্রু হওয়ার ফলে জনগণের ভিতরে তার কোনো আপিল নেই এবং জনগণের একটি গণধিক্কারে পরিণত হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে তাদের নেতাকর্মী যারা আছে এদের যে জিজ্ঞাসামূলক চিন্তাভাবনা, যে নৃশংস মানে একেবারে বর্বরতাতম যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিকে মানুষ কোনোভাবে হচ্ছে গ্রহণ করবে না। ফলে এই জায়গাটির থেকে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে তাদের কোনোভাবে আওয়ামী লীগ ফিরে আসার মতন কোনো পরিস্থিতি আছে কিংবা হচ্ছে তাদের ফিরে আসা সম্ভব। এখন যেটি করছে যে তারা সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কর্মসূচি ঘোষণা করছে, এগুলো হচ্ছে একটা অনলাইন ঘোষণার মধ্যে এক ধরনের সীমাবদ্ধতা, বা দুই এক জায়গায় হচ্ছে যে তারা আপনার হচ্ছে কিছু বিচ্ছিন্ন হচ্ছে দুই একটা মিছিল করার চেষ্টা করে। এই মিছিলগুলো কিভাবে করে, কারণটা হচ্ছে আপনি দেখেন, যাক আমরা ওইদিকে না যাই, আমরা আমার যে দ্বিতীয় প্রশ্নটি যেটি ছিল যে আপনারা দল গঠন হচ্ছে কিনা আদৌ। দল গঠনের বিষয় হচ্ছে যে আপনি দেখেন এখানে দল গঠনের এখানে কোনো একক দল গঠনের কোনো সিদ্ধান্ত নেই। প্রথমত বিষয় হচ্ছে যে গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী, গণ অভ্যুত্থানে শহীদ আহত পরিবার এবং সকল অংশীজন মানুষ যারা দলমত নির্বিশেষে এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করছে, তাদের ভিতরে একটি গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে নতুন একটি রাজনৈতিক শক্তি এবং নতুনভাবে আবির্ভূত হওয়ার। এবং আপনি যদি এটি বিগত 7-8 বছরের আমাদের এখানে রাজনৈতিক যে প্রেক্ষাপটগুলো যদি বিশ্লেষণ করেন, আপনি দেখতে পাবেন যে 15 সাল থেকেই বিগত যতগুলো গত 10 বছর বড় বড় আন্দোলনগুলো হয়েছে সবগুলো কিন্তু সামাজিক আন্দোলন হয়েছে এবং নিরপেক্ষ নেতৃত্বে হয়েছে। অর্থাৎ বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো ছিল সেই দলগুলোর ছাত্র সংগঠনের নেতৃত্ব বলেন কিংবা দলগুলোর নেতৃত্বে কিন্তু বড় ধরনের কোনো সামাজিক আন্দোলন কিন্তু গড়ে ওঠে না। 15 সালে ব্যাট বিরোধী আন্দোলন বলেন, শিক্ষার উপর ব্যাট বসানোর বিরোধী, এরপর 18 সালের বড় দুটি আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন, এবং সর্বশেষ কিন্তু এই নেতৃত্বে কিন্তু হচ্ছে মানে 2024 সালে সেই ছাত্র নেতৃত্বদের নেতৃত্বে কিন্তু হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিন্তু পতন হয়েছে। ফলে গত 10 বছর ধরেই বিদ্যমান যে রাজনৈতিক চর্চা আছে, দলগুলো রাজনৈতিক যে সংস্কৃতি আছে, তার বাহিরে কিন্তু জনগণের মধ্যে মানে পুরো একটা জেনারেশনের মধ্যে কিন্তু নতুন একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা, নতুন একটা রাজনৈতিক প্রয়োজনীয়তা কিন্তু অনুভব করছে এবং সেই অনুযায়ী কিন্তু তারা আন্দোলনগুলোকে নেতৃত্ব দিছে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কিন্তু বাধ্য করেছে। আপনি দেখবেন যে 15 সালে আন্দোলনও সাকসেস, 18 সালে আন্দোলনের সাকসেস এবং 24-এর সর্বশেষ চূড়ান্তভাবে জাতির মুক্তি এক ধরনের ত্রাণকর্তা হিসেবে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের সেই বিশ্বাস, যোগ্যতা এবং নেতৃত্বের জায়গায় কিন্তু তারা কিন্তু প্রমাণিত হতেছে। ফলে নতুন একটি রাজনৈতিক দল আকাঙ্ক্ষা শুধু অনেকে ভাবে যে এই 36 দিন আন্দোলনের ফলে যে সৃষ্টি, না, বরং এটি একটা প্রজন্ম ধরে হচ্ছে প্রজন্মের একটা চাহিদা তৈরি হয়েছে মানুষের মধ্যে যে আমাদের নতুন কিছু চাচ্ছি, যারা বাংলাদেশের মানুষের মৌলিক মানবাধিকারগুলো যে নাগরিক হিসাবে তার প্রত্যেকটি অধিকারের যে বিষয়গুলো প্রতিষ্ঠিত হবে শুধুমাত্র দলীয় বিবেচনায় কিংবা ক্ষমতার গোষ্ঠীর বিবেচনায় হচ্ছে তার মানবাধিকারগুলো খর্ব হবে না, আইনের শাসন থাকবে, বিচার বিভাগের একটা স্বাধীনতা থাকবে, প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জনগণের জন্য হচ্ছে আপনার নিরাপত্তা মানে নিরাপদ দিবে, সেই জায়গাগুলো থেকে কিন্তু এই আকাঙ্ক্ষাটা কিন্তু তৈরি হয়েছে। তো সেই জায়গার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা তাদের মতন করে সংগঠিত তাদের যে কমিটিগুলো ফরমেশনগুলো হচ্ছে এবং 8ই সেপ্টেম্বর কিন্তু জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করছেন এবং সেই আত্মপ্রকাশের পর থেকে ইতিমধ্যে এই যে নতুন আসন্ন একটি দল গঠনের প্রক্রিয়া হচ্ছে বা আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন যে ছাত্রদের নেতৃত্বে একটি দল হচ্ছে, এটা কি ফেব্রুয়ারির মধ্যেও হচ্ছে কিনা? আপনি যেহেতু জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক, আপনার কাছে কোনো তথ্য আছে?
যে আমাদের বিষয় যেটি হচ্ছে যে জাতীয় নাগরিক কমিটি আমরা থানা পর্যায়ে যে কমিটিগুলো গঠন করছি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের জেলা পর্যায়ে যে কমিটিগুলো গঠন করছেন, আমাদের প্রাথমিক একটি প্রস্তুতি যে আমরা আশা করছি যে ফেব্রুয়ারির মধ্যেই একটি রাজনৈতিক দলের উদ্যোগ আমাদের সিদ্ধান্তে পৌঁছাতে হবে। কারণ হচ্ছে মার্চ মাসে যেহেতু পবিত্র রমজান মাস শুরু, ফলে রমজান মাস সেভাবে রাজনৈতিক কার্যক্রম কর্মসূচিগুলো হচ্ছে আপনার ধারাবাহিকভাবে করা সম্ভব হয় না। তো সেই জায়গার থেকে একটি বৈষম্যবিরোধী শিক্ষার আন্দোলন নাগরিক কমিটি আমরা মনে করছি যে ফেব্রুয়ারির মধ্যে একটি রাজনৈতিক দল হিসাবে একটি আত্মপ্রকাশ করা উচিত আর কি। জি, আজিজ ভাই, এই যে রাজনীতিতে তৃতীয় ধারার প্রচেষ্টা, দ্বিদলীয় বৃত্তের বাইরে গিয়ে বিভিন্ন সময় তো প্রচেষ্টা হয়েছে, তো তরুণদের নেতৃত্বে যারা এই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, যারা, এটি তো সত্য যে বিএনপি 15 বছরে যেটি পারেনি সেটি তো এই ছাত্ররাই করে দেখিয়েছে বা করেছে, যে তারা একটি দল গঠন করতে যাচ্ছে, এই দলটি আসলে কতটুকু জনমনের সাড়া ফেলতে পারবে? দেখেন, 1 নম্বর কথা হলো যে 52 সাল থেকে, আমি 68 সাল থেকে আমি নিজে সক্রিয়ভাবে আমি জড়িত। প্রত্যেকটা আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব অগ্রভাগে থেকে দিয়েছে। কিন্তু কোনো ছাত্ররা, আপনারা খেয়াল করে দেখেন, কোনো আন্দোলনের ফাইনালি কিন্তু স্টেক কিন্তু ছাত্র নেয় নেই, অংশ নেয় নেই আন্দোলনের অংশ হয়তো ছাত্ররা করেছে, রাজনৈতিক দলই গ্রহণ করেছে থ্রু নির্বাচন বা অন্য কিছু। এইবারে প্রথম ছাত্ররা বলতে চেষ্টা করছে এই আন্দোলনে ছাত্ররাই পরিবর্তন ঘটিয়েছে। কিন্তু 17 বছরে যে আন্দোলন সংগ্রাম হলো, গুম খুন, আয়নাঘর, এতে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ছাত্ররা আন্দোলন করেছে কিন্তু কোঠা নিয়ে শুরু করেছে। ছাত্ররা কোনো সময় বলে নাই এই দেশে পরিবর্তন চাই, একটি দাবাতেও এটা ছিল না। হ্যাঁ, 1 2 হচ্ছে এখন ছাত্ররা সামনে রাজনীতি করার লক্ষ্যে যেসব বক্তব্য দেয়, সংবিধান মানি না, মুজিববাদী সংগঠন ফেলে দেব, 71 মানি না, স্বাধীনতা মানি না, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ বাংলাদেশের স্বীকারোক্তি তাদের কাছে পাওয়া যাচ্ছে না। স্বাধীনতা যুদ্ধে যে 30 লাখ নিয়ে বিতর্ক আছে, কিন্তু এটা কেমোথেরাপি করে এটাকে আটকানো হয়েছে। কিন্তু 3 লাখ কত বিধ্বস্ত, কত লোক। ধরেন আমি নিজেও মুক্তিযুদ্ধে ছিলাম, আমি তো দেখেছি আমার ফ্যামিলি কি অবস্থা। হ্যাঁ, এবং এই 15 বছরে আমার ফ্যামিলি 19 জন সরকারি চাকরি করতো, জানেন আপনি? 19 জনই আমার কারণে, সবগুলো ছেলে ব্রিলিয়েন্ট, তারা চাকরিচ্যুত হয়েছে এবং তারা সব বিদেশি অর্গানাইজেশন অথবা বিদেশে চলে গেছে। একজন শুধু এখনো সরকারি চাকরিতে আছে। কিন্তু কাহিনী শুনবেন, সে আমাকে জিজ্ঞেস করছে আমি কি করব। তখন তুমি বেশি বেশি মুজিববাদ বলো এবং বেশি বেশি বঙ্গবন্ধু বলো। এখন বলছে চাকরি আছে, প্রমোশন হয় না, সরকারের পরিবর্তন ঘটছে কিন্তু হয়তো বঙ্গবন্ধু করে ফেলছে, সুতরাং তারা সে আটকায় গেছে। অর্থাৎ দেশে সরকার পরিবর্তন হয় কিন্তু মানুষের মুক্তি আসে না। এই জন্য এটা ঠিক, এ দাবি ঠিক যে জনগণের কিন্তু একটা আকাঙ্ক্ষা যে আমাদের দেশ যাই বলি না কেন, এত ফেইলর তার সত্ত্বেও কিন্তু অনেক সূচকে, সামাজিক সূচকে আমরা এগিয়েছি। যদিও আমাদের দেশে ধনী সৃষ্টিতে পৃথিবীর ভিতরে 1 নম্বর, লুটতরাজে আমাদের পৃথিবীর ভিতরে 1 নম্বর, রাজনৈতিক বিবর্ষতায় গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা 1 নম্বর, বায়ু দূষণে আমরা 1 নম্বর, অনেক কিছুতেই 1 নম্বর আছি। সবগুলো খারাপ জিনিস সব। এই জন্য মানুষ চায় এই বলয়েরাই, রাজনৈতিক বলয় থেকে মুক্তি পেতে। এটা একটা জন আকাঙ্ক্ষা আছে সবাই, কিন্তু জনগণ কিন্তু এই রাজনৈতিক বলয়ের জিম্মি, এটা ঠিক। কিন্তু আমরাও আশা করেছিলাম, আমিও তারই একজন, আমিও তো এখন প্রবীণ, আশা করেছিলাম মুক্তি। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যে 52 সাল থেকে, আমি সরাসরি জানি না, কিন্তু 68 সাল থেকে যে ছাত্ররা যতগুলো আন্দোলন করেছে, এই ছাত্র নেতৃত্ব কোনো বিতর্কিত ছিল না। কিন্তু এরা নিজেদেরকে বিতর্কিত করে ফেলছে ইতিমধ্যে নানাভাবে। এখন ধরেন একজন বৈষম্যকারী নেতা যদি V8 গাড়িতে টকশোতে যায়, V8 গাড়ি কি সাইকেলই তো চোখে দেখিনি জীবনে। আমিও তো একটা ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট ছিলাম, কেন্দ্রীয়।
আমি তো জীবনে সাইকেলও চড়ি নেই, দেশের বাড়িতে চড়ছি, একটা মোটরসাইকেল কিনতে পারি নাই। এখনো তো আমার বাসা ভাড়া থেকে শুরু করে সব কিছু, আমার কোনো সঞ্চয় নাই, কিচ্ছু নাই। ছাত্ররা এটা করে। ছাত্র উপদেষ্টা হেলিকপ্টার নিয়ে যায়, হেলিকপ্টার, প্রাইভেট হেলিকপ্টার নিয়ে ভাড়া করে যায় এবং হেলিপ্যাড নামায়। আর আপনার 6 দিনে 18টা এক উপজেলার থেকে আর এক উপজেলা কম্বল বিতরণের জন্য হেলিপ্যাড নাই, হেলিকপ্টার নামার, হেলিপ্যাড 2 জায়গায় হেলিকপ্টার বানাইছে, হেলিপ্যাড বানায় আবার হেলিপ্যাড ভেঙে দিছে। ওই ছাত্রটা এখনো বুঝ আসে নাই। কারণ হচ্ছে মিনিস্ট্রি থেকে টাকা দিছে, হেলিকপ্টার স্কোয়ার থেকে ভাড়া করছে। শুনে রাখেন, এটা অডিট হবে না? অডিট হলে এটার জবাব দেবে কি? 20,000 টাকার কম্বল দিছেন, 36 লাখ টাকা খরচ করছেন, হিসাব আসবে না? ওই ছেলে তো বিপদে পড়বে। অর্থাৎ ম্যাচুরিটি আসতে হবে। সরকার চালানো ছাত্র হলেই সবকিছুর নেতৃত্ব দিতে হবে তা না, সরকার চালানো আলাদা জিনিস। ধরেন বিশ্ববিখ্যাত ডক্টর মোহাম্মদ ইউনূস, আমিও তার পক্ষে 3টা লেখা লিখেছি যে সে আমাদের জাতীয় সম্পদ। আপনি বলেন তো, সব জায়গায় গেলে রাষ্ট্রনায়ক বলেন, সরকার প্রধান বলেন, তার সাথে দেখা করার জন্য লাইন, সবাই বলে তুমি কি সাহায্য চাও, বলেন তো একটা সাহায্য আসছে পর্যন্ত? বলেন, একটা উদাহরণ দেন কোথায়? সবাই প্রতিশ্রুতি দিছে, সাহায্য আসে। তার মানে হচ্ছে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। না না, দেশ চালানো রাজনীতিতে পরিপক্কতা লাগবে। আমাদের দুর্ভাগ্য হলো আমরা যে রাজনীতিবিদরা পাইছি, তারা এটাকে প্রফেশন হিসেবে নিছে। দেশ সেবার জন্য রাজনীতিটা আমাদের দেশে কিন্তু যতই বলেন এই জায়গা বিতর্ক আছে, এটাই শূন্যতাটা পূরণ করতে পারত। সেটা হচ্ছে ধরেন এই যে জাসদ, 9টা মাস ট্রেনিং দিয়ে যুব সমাজ নিয়ে একটা জাসদ তৈরি হলো, অত্যন্ত ভাইব্রেন্ট, মানে শেখ মুজিবকে কাঁপায় ফেলছিল। হঠকারিতার কারণে সংগঠনটা টিকলো না। এখন এরা তো, ছাত্ররা তো আমার কাছে বিবেচনায় তাই হয়েছে, তারা তো বুড়োদের তো মানতেই যায় না, তারা নিজেরাই সব করবে, সব অবসোলেট, অতীত সব অবসোলেট, অতীত মানুষ সব অবসোলেট বাদ দিয়া যদি সব সিনিয়র জুনিয়র যুবক তরুণ মিলে একটা কিছু প্রচেষ্টা শুরু করতো, অবশ্যই এটা জনআকাঙ্ক্ষা আছে যে দেশে একটা নেতৃত্ব, নতুন নেতৃত্ব চায়। সেখানে এখনো দেশে শোনেন ধর্মেও বলে। আমরা একেবারে শেষের দিকে চলে আসছি, একটু ভাই এখানে একটা বিষয় একটু আমাকে অ্যানসার একটু করতে হবে। সেটা হচ্ছে যে ভাই যেটি বলছেন যে 71কে এবং স্বাধীনতাকে অস্বীকার করছে, এই বিষয়টি আসলে ভাই মিসকোট করছেন। কারণ হচ্ছে স্পেসিফিক তথ্য ছাড়া, মানে ছাত্র নেতৃত্বে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল নেতৃত্বে আছেন কিংবা নাগরিক কমিটির মূল নেতৃত্বে আছেন, তাদের কারো কোনো বক্তব্য কিংবা হচ্ছে সুস্পষ্টভাবে যে ডিরেক্ট 71কে মানি না, অস্বীকার করি না, এরকম কিন্তু কোনো ধরনের প্রমাণ কিংবা হচ্ছে এই ধরনের বক্তব্য কিন্তু বলতে পারবে না। তো ফলে এইটা কিন্তু একটা হচ্ছে ভাই সিনিয়র মানুষ কিংবা বিজ্ঞজন, সেই জায়গা থেকে আমি এটা তাকে এনশিওর করব যে আমাদের এখানে 71 নিয়ে বোঝাপড়ার ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি নাই, বরং আমরা এখানে সুস্পষ্টভাবে বলছি যে 71-এর যে মহান মুক্তিযুদ্ধ, সেটি হচ্ছে আমাদের এখানকার পর্যন্ত সর্বোচ্চ গৌরবের, এবং ওইখানের যে আত্মত্যাগ, সেটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। ফলে সেটাকে আমি 24 দিয়ে হচ্ছে রিপ্লেস করব, এটা হচ্ছে আমাদের দ্বারা কখনোই সম্ভব নয়। এখন আপনি আসেন যে যখন আপনি অ্যাজ এ ছাত্র বলেন, শুধুমাত্র ছাত্র, ফলে এই ছাত্রের ভিতরে হচ্ছে ধরেন কেউ আছে এটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে ছাত্রকে হচ্ছে যদি বিতর্কিত করা যায়, ছাত্রকে দ্বারা যদি এই প্রোপাগান্ডা যদি এস্টাবলিশ করা যায়, তাহলে হচ্ছে কি যে তাদেরকে বিতর্কিত করার মাধ্যমে যে নতুন যে নেতৃত্ব আসবে, নতুন যে একটা আকাঙ্ক্ষা তৈরি হবে, সেটির একটি সম্ভাবনাকে কিছুটা হলেও দূরে ঠেলা যাবে। যেই প্রোপাগান্ডাটা হচ্ছে সবচেয়ে বেশি ছড়াচ্ছে হচ্ছে আওয়ামী লীগ এবং হচ্ছে তাদের এই সাইকেল থেকে। ফলে এই বিষয়টি নিয়ে 71 নিয়ে ভাই যে বিষয়টি বলছেন, সেটি আমার কাছে মনে হচ্ছে যে এটি আমিও এখানে আপনার সুস্পষ্টভাবে বলছি, এবং আপনারা যদি আমাদের অন্য নেতৃবৃন্দের যে বক্তব্যগুলো দেখেন, তাহলে এই বিষয়টি আপনারা সুস্পষ্ট পাবেন। এবার অন্য একটি বিষয় আপনি মানে এটি, কারণ এটি যেহেতু ভাই একসাথে বলে গেছেন, অ্যানসার না করলে হচ্ছে জনআকাঙ্ক্ষা আছে দুই দলের যে রাজনৈতিক ধারা, সেটা থেকে বের হয়ে তৃতীয় একটি ধারা তৈরি হোক, এটা সবাই চাচ্ছে। কিন্তু ছাত্ররা যে ধরনের এখন পর্যন্ত বিতর্কিত কর্মকাণ্ড করেছেন, সেখানে জন আকাঙ্ক্ষার একটু ব্যাহত হয়েছে, মানে জনগণ এখন হতাশ হচ্ছে, এই প্রসঙ্গটাই এনেছেন। আচ্ছা, না আপনি ভাই যেটি বলছেন যে এখানে কিছুটা হচ্ছে শিক্ষার্থীদের যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, সেই জায়গায় কিছুটা হয়তো তিনি বলছেন যে তাদের ম্যাচুরিটির ক্ষেত্রে কিছু ধরনের দৃষ্টিভঙ্গি হয়েছে। এখানে কিন্তু বেশ
অনেকগুলো বিষয় এখানে আমি বলবো। সেটা হচ্ছে যে ধরেন এই আন্দোলনের সরাসরি যারা নেতৃত্ব এবং হচ্ছে শুধু সরাসরি নেতৃত্ব না, মানে পুরো একটা জেনারেশন যেই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে, যেমন আমি হচ্ছে ধরেন কয়েকটি মৃত্যু দেখেছি মানে একেবারে সামনে, এবং হচ্ছে ধরেন অনেকেই মানে যেই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, ফলে এটি কিন্তু এই জেনারেশনকে কিন্তু এক ধরনের যেটিকে বলে এক ধরনের মানসিক প্রেশার তৈরি করা, কিংবা হচ্ছে তাদেরকে এক ধরনের চাপ, কিংবা হচ্ছে পুরো জেনারেশনের ভিতরে এক ধরনের একটা দৃষ্টিভঙ্গি আছে। তো সেই জায়গা থেকে আপনার হচ্ছে যে বিষয়গুলো যে স্পষ্টভাবে বলছে, যেমন হচ্ছে যে গাড়ি পেয়েছে, গাড়ি তো আসলে কেউ কিনে নেয় বা তার হচ্ছে নিজস্ব কোনো গাড়ি নেই, এটা হচ্ছে এক দুইজন হয়তো দেখা করতে গেছে, ঠিক আছে আপনাকে আমি নামিয়ে দিচ্ছি। আপনি ধরেন আমার কার্যালয়ে কেউ আসলো যে আপনার সাথে গাড়ি নিয়ে যমুনা টিভিতে টক শোতে গেছে, না টক শোতে গেছে, সেটা তো নিজস্ব গাড়ি না, না না এটা তো নিজস্ব গাড়ি না, করেন না। না এটা শোনেন, হাসনাত সে বলেছে মুজিববাদী সংবিধানকে কবর দেওয়া হবে, এটার কি বলা, এটার অর্থ কি? আমি নাম আপনার উদাহরণ চাইলেন, হ্যাঁ এটা আপনি না মুজিববাদী কিনা বলেন, যে এটা স্পষ্ট বলেছে যে মুজিববাদী আমারও সংবিধান, না সেই সংবিধানে আপনার মতামত ওখানে কতটুকু প্রতিফলিত হয়েছে? 72 এর সংবিধান, না না 72 এর সংবিধান তো হচ্ছে, আপনি কারেকশন করেন, আপনি ডিনাই করবেন কেন? 71 এ আমাদের যে অর্জন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং অর্থনৈতিক মুক্তির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে আপনার হচ্ছে 72 এর সংবিধানের মাধ্যমে শুধুমাত্র সর্বোচ্চ ক্ষমতা সবকিছু শেখ মুজিবকে সামনে রেখে একটা কল্পনা করে একটা গঠনতন্ত্র বানাইছে। অর্থাৎ শেখ মুজিব যতদিন জীবিত থাকবে তিনি যেন সর্বময় ক্ষমতার যেন একটা অধিকারী হন। ফলে যেটি হচ্ছে যে এই সংবিধানের সাংগঠনিক কাঠামোর মাধ্যমে যত মানুষ প্রধানমন্ত্রী হয়েছে তার তিনি ব্যতীত রাষ্ট্রের দ্বিতীয় যে সর্বোচ্চ ব্যক্তি, তার সাথে ক্ষমতার অনেক বেশি তফাৎ। এবং এই সংবিধানে আপনার মানুষের মৌলিক যে অধিকারগুলো আছে, আপনার সংগঠন করার অধিকার, সমাবেশ করার অধিকার, আপনার মিছিল করার অধিকার, রাজনৈতিক দল করার অধিকার, প্রত্যেকটা অধিকারকে যদি কিন্তু তথাপি দ্বারা হচ্ছে আপনার ব্র্যাকেট দেওয়া হয়েছে। কি ব্র্যাকেট? সেই ব্র্যাকেটটি হচ্ছে যে জনগণের জননিরাপত্তার যদি আশঙ্কা, অর্থাৎ 15 বছরে যে আওয়ামী লীগ কিংবা পুলিশ হচ্ছে যে রাস্তায় আপনাকে সমাবেশ করতে দেয় না, আওয়ামী লীগকে বিএনপিকে হচ্ছে নির্বাচনে গুলি করছে, কিংবা বিরোধী দল সকল দলকে যে নির্বাচনে গুলি করছে, সেটি যে সাংবিধানিক দোহাই দিয়ে করেছে। এবং যে সর্বশেষ যেটি করেছে যে এই সংবিধানকে সে তার মতন করে পুরো কাঠামোর মাধ্যমে হচ্ছে আপনার হচ্ছে সেই জায়গাটিতে করছে। ফলে আমরা যেটি মনে করব যে আপনাকে যেটি আমরা স্পষ্ট বলেছি যে আওয়ামী লীগের এই রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি সেটি হচ্ছে জনগণের জন্য না। স্বাধীনতার পরবর্তী থেকেই তাদের সেই আকাঙ্ক্ষাটা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের কাছে কিভাবে একটি নতজানু রাষ্ট্র হিসাবে এটি টিকে থাকে, সেই জায়গা থেকে কিন্তু তাদের এই সার্বক্ষণিক চেষ্টা ছিল। আজিজ ভাই 30 সেকেন্ড আছে, 30 সেকেন্ড। না 30 সেকেন্ডে কি বলবো, ধরেন এই যে শেষ করবেন যে সংবিধানকে গঠনতন্ত্র বলে, এটা হলো ফরহাদ মাজারের বক্তব্য। সে সংবিধান বলে না, সে গঠনতন্ত্র বলে। না না আমি তো গঠনতন্ত্র বলি না, আমি বলছি সাংবিধানিক কাঠামো বলছি। গঠনতন্ত্র বলছেন, আমি বলছি, লিখে ফেলছি, এখন গঠনতন্ত্র বলছে। আপনি রেকর্ড শো করেন গঠনতন্ত্র না, আমরা স্পষ্ট বলছেন এটা সংবিধানে। ফরহাদ মাজারকে আমি নিজে বলছি, হি ইজ এ কনফিউজ বুদ্ধিজীবী। তার বোর্ডে অ্যাডভাইজার বানায় দিছে, সে সরকারের বিরোধিতা করে, একটা কনফিউজ বুদ্ধিজীবী। দুজনকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।